রানীর রাজ্যে সবাই গোলাম, করতে হবে রানীর সুনাম। বললে কথা আস্তে বলো, কিংবা রানীর কথায় চলো। কি গানটা চেনা চেনা লাগছে? কারো মুখ মনে পড়ছে? যাক ছাড়ুন, আপনি আমি কেউই জেলে যেতে চাই না বাবা। অন্য একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক। হোটেলেই বাঙালি অস্মিতাকে অস্ত্র করে মাঠে নামে যারা, যাদের ভোট স্লোগান বাংলা তার মেয়েকেই চায়, অথচ যাদের লোকসভার সাংসদ কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, তাদের নতুন অপেরার নাম রা না করলেই রাজ্যসভা। যেখানে বাঙালি অস্মিতার দুই মুখ, উত্তরপ্রদেশের রাজীব কুমার ও দিল্লি নিবাসী মেনকা গুরুস্বামী। কিন্তু কেন রাজীব কুমার, কেনই বা মেনকা গুরুস্বামী? 31শে জানুয়ারি মানে মাত্র কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি পদ থেকে অবসর নিয়েছেন রাজীব কুমার। তারপরই সোজাসুজি রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তিনি। কোন কর্মদক্ষতায় রাজীবকে কাছছাড়া করতে চায় না তৃণমূল? এ প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়াতে। সে নিয়ে আলোচনা করার আগে কয়েকটি বিষয়ে কথা বলা জরুরি। উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার রাজীব কুমার পশ্চিমবঙ্গে কাজে যোগ দেওয়ার পর থেকে উল্কার গতিতে উত্থান হয়েছে তার। রাজীব কুমারের প্রশাসনিক ক্যারিয়ার যে কোনো আইপিএস এর জন্য দৃষ্টান্ত হতে পারে। 1989 সালে আইপিএস, 2012 সালে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার, সারদা কাণ্ড তদন্ত করার জন্য 2013 সালে একটি সিট গঠন করে তৃণমূল সরকার। এই সিটেরও প্রধান ছিলেন রাজীব কুমার। রাজীবের সাফল্যের তালিকা আরো লম্বা, তবে সারদা কাণ্ডে সিট গঠনের পর থেকে একাধিক অভিযোগ উঠে আসে রাজীবের বিরুদ্ধে। এই তালিকায় সবচেয়ে প্রথম যিনি অভিযোগ এনেছিলেন রাজীব কুমারের বিরুদ্ধে তিনি হলেন কুণাল ঘোষ। সে সময় তৃণমূলের সাংসদ ছিলেন, এখনো ছিলেন তৃণমূলের এই পরিচিত মুখ। 2013 সালে একটি সাংবাদিক সম্মেলনে কাঁদতে কাঁদতে কুণাল ঘোষ বলেছিলেন, মুকুল রায় যার কথায় বিধাননগর কমিশনারেটের রাজীব কুমার ওঠা বসা করেন। এরপরও অবশ্য থামতে হয়নি রাজীব কুমারকে। 2016 সালে কলকাতা পুলিশের কমিশনার হন রাজীব কুমার। 2019 সালে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি শাখার মহাপরিদর্শক হন। 2019 সালে সিবিআই সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ আনে। সেখানে বলা হয় সারদা কর্তার কল রেকর্ডস বিকৃত করেছে রাজীব কুমার। সে সময় একাধিক সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছিল। সারদা তদন্ত প্রথম শুরু হয় রাজীবের নেতৃত্বেই। বাংলার বিরোধী দলগুলি বারবার অভিযোগ করে সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পর তাকে জেরা করে রাজীব কুমার লাল ডায়েরি সহ নানা তথ্য পেয়েছিলেন, যেখানে ছিল সুদীপ্ত সেন কাকে কত টাকা দিয়েছেন তার তথ্য, যে তথ্য কখনো আর আলোর মুখ দেখেনি। যদিও বারবার পুলিশের তরফে এরকম অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে, তবে কোনো অভিযোগই যে রাজীব কুমারকে স্পর্শ করতে পারেনি তার জ্বলন্ত উদাহরণ হলো সিবিআই আধিকারিকরা রাজীব কুমারের বাড়িতে হানা দিলে উল্টে সিবিআই আধিকারিকদেরই আটক করে নিয়ে যায় কলকাতা পুলিশ। রাজীবের সমর্থন ও সিবিআই এর বিরুদ্ধে ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন পুলিশ কর্তাকে বাঁচানোর জন্য ধর্নায় বসছেন একজন মুখ্যমন্ত্রী। গোটা ভারতের ইতিহাসে এই ঘটনা বিরল, যা রাজীব কুমারের জন্য সম্ভব হয়েছিল। যাই হোক, এরপর রাজীব কুমার বাংলার তৃণমূল সরকারের নানা গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে 31শে জানুয়ারি 2026-এ পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি হিসেবে অবসর গ্রহণ করেন। শুধু এখানেই ঘটনা শেষ হয়ে গেলে 2-3টে ওয়েব সিরিজ হয়ে যায়। দাঁড়ান, সিনেমা এখনো বাকি। অবসর গ্রহণের 1 মাসের মাথায় রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠালো তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন রাজীব কুমার একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন,
তৃণমূল সরকার প্রশাসনের, ঠিক তেমনি সুপ্রিম কোর্টে মমতা সরকারের কঠিন সময়ের ভরসা হলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। আইপ্যাক কেসে সারা দেশে একটা বড় অংশে যখন তৃণমূল সরকারের বিরোধিতা চলছে, সে সময় সুপ্রিম কোর্টে মমতা সরকারের হয়ে সওয়াল করেন এই মেনকা গুরুস্বামী। মেনকা গুরুস্বামী তৃণমূল কংগ্রেসের হয়ে আইপ্যাক মামলা লড়ছেন। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু মমতা বলে সম্বোধন করায় তাকে ধমক লাগিয়ে আদালতের ডেকোরাম অনুসরণ করতেও বলেছিলেন মেনকা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সুনজরে থেকেই হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে পুরস্কার পেলেন কেউ কেউ। রাজ্যসভার টিকিট তো আর এমনি এমনি আসে না। মাতম ব্যুরো রিপোর্ট।